নমস্কার, জি 24 ঘন্টা মেগা ইলেকশন কনক্লেভ 2026-এ আপনাদের স্বাগত। এই মুহূর্তে দুজন হেভিওয়েটকে নিয়ে আমি বসে রয়েছি, যারা এবারে সুপার কনফিডেন্ট যে ক্ষমতায় আসছি। এই মুহূর্তে আমার ডান দিকে রয়েছেন বিপ্লব দেব। তার পরিচয় আমাদের পড়শি রাজ্য, আপনারা জানেন, তাও ফর্মালিটিস আমায় করতে হবে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির এ রাজ্যে এবারের ভোটে, বাংলার ভোটে অনেকটা দায়িত্ব তার কাঁধে, এবং আরও একজন অর্জুন সিং, যিনি নিজে প্রার্থী এবং ভোটের বাহুবলীও বটে, অন্য অনেককে উনি ভোট করতে হেল্প করেন। আমি বিপ্লব বাবুকে দিয়ে শুরু করব। বিপ্লব বাবু, এত কনফিডেন্স আপনাদের কি করে এবার? নাকি প্রতিবারের মতো ইসবার 200 পার, এবারও মিলিয়ে যাবে হাওয়ায়? দেখুন, কনফিডেন্স কথাটা আমার মনে হয় সঠিক আজকের দিনে প্রযোজ্য নয়। আজকের দিনে যে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির ইলেকশনটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ লড়ছে। 2021-এ বিজেপি ইলেকশনটা লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল। এবার ইলেকশনটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। যদি সত্যি মানুষ এত চান, তাহলে এই ছবিটার দরকার হচ্ছে কেন? আজ সকালের ছবি দেখুন, নাকতলায় বিজয় কেতন বাড়ির ছবি দেখলেই বুঝতে পারবেন কি দেখাচ্ছি। ছবিটা দেখছেন, আমি ব্রিফ করে দিই কি দেখছেন। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, সে এক পর্ব ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি রেড, তাকে গ্রেফতার, তারপর টাকার পাহাড়, তারপর জেল, সে পর্ব অতীত। আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আবার ইডি। ভোটের বাকি আর কদিন? গুনে গুনে 12 দিন। মানুষ আপনাদের সঙ্গে আছেন, তারপরে ওই ইডি পাঠিয়ে আর এজেন্সি পাঠিয়ে রেড কেন করতে হচ্ছে? আপনাকে কে বললো কি ইডি আমরা পাঠিয়েছি? ইডির কাজ করছে। মানুষের সারা থাকলে রাজনীতি যারা করবেন, যারা ইলেকশন লড়বেন, তাদেরকে মানুষ সমর্থন করবেন বা আশীর্বাদ করবেন। ইডি আমরা পাঠিয়ে দিলাম, এটা তো একটা অদ্ভুত কথা। এটা তো আপনি তো বইয়ে লেখা কথা বলছেন, এটা তো তৃণমূলের কথা। এখানে বসা একজনও বিশ্বাস করবেন না। না বিশ্বাস করো, তৃণমূল তো বলেই, এটা তো তৃণমূলের কথা। যদি ইডি অতই আমাদের কথা শুনতো, তো পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোতেন কি করে? দেখুন, ভারতবর্ষে সব রকম পরিস্থিতিতে আইনের পথে চলে। এবার ইডি সিবিআই এলেই, এনআইএ এলেই একটা দল ফট করে বলে দেয় কি এটা কেন্দ্র সরকারের এজেন্সি, অমুকের লোক। এটা বলে কোনো লাভ আছে? আপনি বলুন, আপনি যেখানে যে রাজ্যে বাস করছেন, ইডিকে কেস করে তদন্ত করে কারো কাছে যেতে হয়, আর এখানে দিদিমণি পুলিশ কেস হওয়ার আগে আপনাদেরকে ধরে নিয়ে চলে যায়। কি বলছেন আপনি? মানে এজেন্সি দুপক্ষই ব্যবহার করে। বিপ্লব বাবু, এবারের বাংলার ন্যারেটিভ হচ্ছে বিজেপির যে কনফিডেন্স সামনে দেখাচ্ছে তার দুটো বেস। এক, প্রথম এবং বেসিক হচ্ছে এসআইআর। এটার জোরে আপনারা বলছেন ও মমতা ব্যানার্জির ভোটার কাটাকুটি করে দিচ্ছে, আমরা জিতে যাব। শুভেন্দু অধিকারী ওপেনলি বলছেন ভবানীপুর এসআইআরই আমাদের জিতিয়ে দিয়েছে। এসআইআর আর এজেন্সি, এর বাইরে বিজেপির ভিত্তি কি? এতে ভোট জেতা যায়, তাও বাংলায়। একটু প্রথমে আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলবো, প্লাস পলিটিক্যাল লিডার্স অ্যান্ড যারা জার্নালিস্ট আছেন, এসআইআর কোনো পলিটিক্যাল পার্টির সাবজেক্ট না, ইলেকশন কমিশনের সাবজেক্ট। এটা সময়ে সময়ে হতে থাকে, এটা প্রথমবার হয়েছে তেমন নয়। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটাই বাংলার আওয়াজ হবে, এটাই এই জায়গাটা সবাই ভুল করে যাচ্ছে। আপনাদের নেতারা বলছেন কেন স্যারে 1 কোটি নাম বাদ যাবে তাহলে বিজেপি জিতবে? শ্রমিক ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট, বলছেন যা এসআইআর তাই বিজেপি। এটা এর জন্য বলছে, এ রাজ্যে 2021-এ যে ইলেকশনটা হয়েছিল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনার সরকারটা হয়েছিল, এসআইআরে দেখা গেছে প্রথম যে 58 লাখ যে মাইনাস হয়েছে, তার মধ্যে প্রতি কনস্টিটুয়েন্সিতে অ্যাভারেজে 15 থেকে 17 হাজার মৃত ভোট ছিল। কিন্তু ইলেকশনের সময় যদি 15, 16, 17, 18 হাজার ভোট অ্যাভারেজ, কি মৃত ভোটারদের ভোট হওয়া উচিত? না, উচিত নয়। আরে এমনি তো আমরা আমাদের সংস্কৃতিতে বাবা মায়ের, দাদা দাদির মৃত্যুর পর তার পিণ্ডদান করি।
যাতে স্বর্গবাস হয়ে যায়। পিণ্ডদান করার পরে স্বর্গবাস হয়ে গেছে, তাদের ভোট দিয়ে দিচ্ছে মমতার গুন্ডারা। মানে এই সংখ্যাটা- স্বর্গবাসের পরে আপনার বাবা মাকে মুক্তি দিচ্ছেন না ওনারা। তা আমরা তো মুক্তি দিয়েছি, কমসে কম এসআইআর আমরা ইলেকশন কমিশনের যে ব্যবস্থা তাকে তার জন্য সাপোর্ট করি যে যেই ব্যক্তি সঠিক ব্যক্তি জীবিত আছে আর 18 বছর ঊর্ধ্বে সেই ভোটাধিকার প্রয়োগ করবে। অন্যরা এসে যারা মৃত তারা ভোট দেবে, যাদের দুই জায়গায় ভোট থাকবে সে বিহারেও ভোট দেবে, এখানেও ভোট দেবে। এটা তো হতে পারে না। না, কিন্তু মৃত ভোটার এবারে বাদ দিয়েছে এসআইআর মানে কমিশন 24 লাখ, টোটাল বাদ গেছে 91 লাখ। আপনি যেটা বলছেন ডাবল এন্ট্রি ভোটার 12 লাখ, মানে 91 লাখের অনেকটাই কিন্তু অন্য ভোটার। এবং এখানেই অন্যান্যরা, আপনাদের বিরোধীরা বলছে একদম বেছে বেছে অঙ্ক করে বাদ দিলেন আপনারা। দেখুন, এটা আমাদের কাজই না, এটা ইলেকশন কমিশনের কাজ। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বুঝতে অসুবিধা হচ্ছে, ওনার অ্যাডভাইজাররা এই ধরনের, সেই কারণে উনি চলে গেছেন সুপ্রিম কোর্টে, স্বয়ং উকিল প্রকট হয়েছেন। আমরা তো উনি লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছেন 1,500 টাকা, আমরা কালকে ঘোষণা করছি 3,000 টাকা দেবো। উনি বলেছেন 1,500 টাকা করে যুবাওদের দেবো, আমরা মহিলারা বলছি কেন 3,000 বিশ্বাস করে করবে? দেবো। মহিলারা আপনারা বেশি দেবেন বললেই আপনাদের ভোট দেবে, এটা আশা করেন আপনারা? হ্যাঁ, বেশি আপনারা দিচ্ছেন ডাবল, তাতেই ভোট পাবেন? বেশি আর কম সেটা বিষয় না, আমরা দিচ্ছি না। ট্যাক্সের টাকা যেটা কাটমানি হয়ে চলে যায় ভাইপুর কাছে, সেটাকে কাট করব, এই টাকাটা মায়েদের কাছে যাবে, যুবাওদের কাছে থাকবে। বিশেষ গুন্ডা এবং কাটমানি প্রাপ্ত যারা এখানে মন্ত্রী সন্ত্রী রয়েছেন তাদেরকে অপসারণ করা হবে। সেটা বিজেপির কমিটমেন্ট। যে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, আরে তোমার কাছে আছে কি, তুমি কি দিচ্ছ? সেটা কোন দল বলুন তো সেই ক্রেডিট নেয় না? আপনারা No, দিয়ে no. বলবেন না হ্যাঁ বিজেপি নো সরকার নো নো, দিচ্ছে। আপনি দেখুন এই না হলে দুনিয়া, অমিত শাহ কেন ঘোষণা করবেন? এমনি তো আমি বইতে আমি লিখে আপনার ছাপতে সামনে পারতেন। একটা উদাহরণ দিয়ে বলি। নরেন্দ্র ভাই মোদী, দেখুন মন কি বাতের মধ্যে কোনো দিন বলেছি কিনা উনি যে এটা আমি করেছি। আপনি কোনো ভালো কাজ করেছেন সেটা তুলে ধরছে, কোনো সায়েন্টিস্ট ভালো কাজ করছে, কোনো একটা গ্রাম প্রধান ভালো কাজ করছে, ওনার কোনো স্কিম নয়, একটা স্কিমও বলেননি উনি। আজকে আমরা বলছি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন দেব সরকারি জবের মধ্যে, আমরা ক্ষমতা আসার পর বিপ্লব দেব দিয়ে এসছে। আমি দ্য পার্সন, বিজেপি চিফ মিনিস্টার ছিলাম, 33% রিজার্ভেশন সরকারি চাকরি এবং কন্ট্রাকচুয়াল চাকরির মধ্যে ত্রিপুরাতে মহিলাদের জন্য রিজার্ভড করে দিয়েছি। আমরা করে তারপর বলি, করে বলি। কিন্তু ত্রিপুরার চাকরির অবস্থা খুব খারাপ, আইন শৃঙ্খলা তো তলানিতে। 4 বেলা এই উদাহরণ তুলে তুলে তৃণমূল প্রচার করে। দেখুন, ত্রিপুরাতে ছোট্ট স্টেট, আপনাদের পশ্চিমবঙ্গের আমাদের একটা ডিস্ট্রিক্টের বরাবর কোনো ইকোনমিক সোর্স নেই, কমিউনিস্ট ভণ্টাদার করেছিল। তারপরেও বিজেপি ক্ষমতা আসার পর মাত্র ট্যাক্স রেভিনিউ কালেকশন আমার 1900 কোটি টাকা হতো, সেটা আজকের দিনে 5,000 কোটি টাকার উপরে উঠেছে। পার ক্যাপিটা ইনকাম 2017-18-তে যখন কমিউনিস্টের সরকার ছিল তখন 1 লাখের নিচে পার ক্যাপিটা ইনকাম ছিল, আজকে 1,77,000 টাকা। পশ্চিমবঙ্গের এখনও 1 লাখ টাকার নিচে আছে পার ক্যাপিটা ইনকাম। ত্রিপুরার সঙ্গে তুলনা করতে হয় পশ্চিমবঙ্গের, যেটা একসময় ভারতের রাজধানী ছিল। লজ্জা হয় না যে ত্রিপুরার সঙ্গে তুলনা করতে হয় এটা ছোট্ট আর ডিস্ট্রিক্টের সঙ্গে? ওই জায়গায় বোঝা যায় ওদের ইকোনমিক তুলনা করতে হলে মুম্বাইয়ের সঙ্গে করো, মহারাষ্ট্রের সঙ্গে করো, ওখানেও 48 সিট, এখানেও 42 সিট। তৃণমূলকে জিজ্ঞাসা করবো এই কথাগুলো। তবে এখানে নাকি বোমা ইন্ডাস্ট্রি দারুণ চলে এবং বেশ কিছু কারিগর আছেন যারা এক্সপার্ট। তার মধ্যে অর্জুন সিং বাহুবলী বোমাবাজি খুনোখুনির রাজনীতির এক্সপার্ট। আপনি এটার কি উত্তর দেবেন? এটা আপনি বলছেন না তৃণমূল বলছে? বিরোধীদের প্রশ্ন তুলে ধরাই আমার কাজ। তাহলে তো মুখ্যমন্ত্রীকে রিজাইন দিয়ে আমাকে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া উচিত। কি ক মিনিট লাগবে বাংলাকে ঠান্ডা করতে? উনি তো পারলেন না। সারা বাংলায় কলকাতা শহর নাকি স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ সঙ্গে তুলনা হয়, আর রোজ গুলি চলছে আর দিদিমণি খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। তো উনার তো লজ্জা হওয়া উচিত, আমাকে দিয়ে দিন আমি করে দিচ্ছি ঠান্ডা কিভাবে করতে হয়। বোমা গুলি দেখুন, পশ্চিমবাংলা পরিস্থিতি আছে এমন কি আপনি প্রতিবাদ করলে আপনার উপরে ট্যাগ লাগানো হবে। আপনি 2019 সালে পর থেকে 119টা কেস এবার আমাকে এফিডেভিট করে দিতে হলো। কার জন্য কেস করতে, কোন কেস হয়েছে? আমি
ডান দিকে তাকালে আমার উপরে কেস হয়, আমি বাঁ দিকে তাকালে আমার উপরে কেস হয়। প্রতিহিংসা। প্রতিহিংসা বলতে না, ভয়। আমি এটাকে তা আপনি ওই শিবিরে গিয়েছিলেন কেন? এত না প্রতিহিংসা বলবো না, এটা প্রতিহিংসা তো তৃণমূলে ওয়ার্ড আছে। আমি বলছি এটা ভয়। মমতা ব্যানার্জি নিজের শ্যাডোকে ভয় পান। ওনার কাছে মেশিন আছে, উনি মিথ্যা কথা বলেই যাচ্ছেন। আর বাংলা মানুষ সেগুলো বিশ্বাস করে যাচ্ছে একটার পর একটা ভোটে। এত মিথ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে একটার পর একটা ভোটে। দেখুন, বাংলা মানুষের মানে চাহিদাটা খুব কম। বেশিরভাগ দেখবেন সত্যি মিথ্যা তো বুঝতে পারেন। আমি বলছি আপনাকে, সারা বাংলায় ঘুরবেন, বেশিরভাগ লোক দেখবেন জামা কাপড় নেই, গামছা পরে থাকতে হয়। এরপরে উনি 15 বছর ক্ষমতা, আর 34 বছর বাম জামানা, 34+15 ইয়ার্সে পুরো বাংলা পিছিয়েই গেল। বিজেপি এলে কি মানে আপনারা বলছেন পিছিয়ে রয়েছে, কি করবে বিজেপি? দেখুন, বিজেপি অস্পষ্ট রোডম্যাপ তো দিয়ে গেছেন, আমাদের অমিত শাহজি রোডম্যাপ দিয়ে গেছেন, আমাদের ম্যানিফেস্টোতে রোডম্যাপও তো ভাতার রোডম্যাপ। 1,500 দিচ্ছে, আমরা 3,000 দেব। ভাতা সব জায়গা হয়, সোশ্যাল সিকিউরিটি অনেক জায়গায় দেওয়া হয়। নাম আপনি আমি নামের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এটাও তো বলেছেন 5.5 লক্ষ যে চাকরি, সরকারি চাকরি যে ভ্যাকেন্সি, ওটাকে আমরা পূরণ করব। যে পুলিশ রোজ আমাদের ডান্ডা মারছে সেও ডিএ পায় না, কিন্তু মমতা ব্যানার্জি বলেছে তুই লুটে পুটে খা ভাই, তোদের কোনো অসুবিধা নেই, আমাকে তোরা জেতাতে হবে। একজন লোক আছে কালীঘাটে, ও কনস্টেবল থেকে এসি হয়ে গেছে, শুধু লুটপাট করে টাকাগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে দিতে হয় শুনেছেন? সেই জন্য নাকি কেন্দ্রের এজেন্সি ডাকাডাকি করছে, এটাও শুনছি। দেখুন, ডাকাডাকি করছে কেন্দ্র করছে, আমি ওটা বিশ্বাস নেই। এদেরকে মানুষ ডাকবে 4 তারিখে পরে। ভাইপো বলছে কি আমার যদি দুর্নীতি করে থাকি আমার ফাঁসি মঞ্চে উঠে যাব। 150 কোটি টাকা জব্দ হয়ে গেছে, এখনো বলছে আমার প্রমাণ করতে হবে। 150 কোটি টাকা তোমার চলে গেছে। এই ব্যক্তিগত জায়গা নিয়ে আদৌ কোনো ভোটারের কোনো ব্যক্তিগত জায়গা? আপনি বলুন তো, এটা ব্যক্তিগত জায়গা? বাংলার টাকা তুলে নিয়ে গেছেন আপনি। বাংলার ভোটাররা এটা নিয়ে আজকে আইপ্যাকের অফিস থেকে সরকারি ফাইল পাওয়া যাচ্ছে কি করে? আমাদের জুডিশিয়ারি, আমি সরি টু সে, জুডিশিয়ারি যেভাবে চলছে, ওই কেস পর কেস, তারিখ পর তারিখ, লাস্টে মানুষ বিচার করতে বাধ্য হয়ে যাবে। জুডিশিয়ারিও নাকি কন্ট্রোলড হয়ে যাচ্ছে বিজেপির দ্বারা, এরকম অভিযোগও তো আসছে। দেখুন, এই রাজ্যের যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বটা কি যদি উনি বুঝে নিতেন, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ হতো। 15টা বছর সময় পেয়েছিলেন। আপনি দেখুন, ওনার হাইকোর্টে বিশ্বাস নেই, সুপ্রিম কোর্টে বিশ্বাস নেই, ওনার কেন্দ্র সরকারে বিশ্বাস নেই, ওনার সংবিধানে বিশ্বাস নেই, ওনার এসআইআর এ বিশ্বাস নেই, ইলেকশন কমিশনে বিশ্বাস নেই। তা ওনার কাছে আছেটা কি? ভাইপু, ওইটা নিয়ে নাও, ওকে নিয়ে নাও। পশ্চিমবঙ্গের মানুষ ওনার ভাইপুকে নেবে না। উনি জোর করে মানুষকে আমার ভাইপুকে নিয়ে নাও নেবে না। বোঝা যাবে 4 মে পশ্চিমবঙ্গের মানুষ কাকে নেবেন, কোন ফুল হাতে তুলবেন, নাকি এবার হাতুড়ি বা হাত কোথাও উঁকি মারতে পারে। 2026 ইলেকশন মেগা কনক্লেভ জি 24 ঘন্টায় আপনি দেখছেন। আর এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম রঙিন, এটা শুনে শুনে আপনাদের কানও পচে গেছে, কিন্তু কথাগুলো সত্যিই রঙিন, যতবার শুনবেন একবারে লাভলি কথা। মদন মিত্র আমার সঙ্গে রয়েছেন। কেমন প্রচার চলছে দাদা? আজকে গরমটা বোধহয় একটু বেশি, মোটামুটি কাটাচ্ছি। তো এখন আমি গেছিলাম শীতলা মায়ের ভাসানে, 1000-2 মহিলা ছিল, তারা সিঁদুর খেলে ফিরছিল। তাদের প্ল্যান ছিল যে সিঁদুরে রাঙিয়ে দেবে। আমি হাতে পায়ে ধরে তোমাদের নাম করে পালিয়ে এসেছি। চলছে কি ভোটের আগে হোলি খেলা? আমি তো সবুজ আবির তো চাই। মা শীতলার যারা পূজা করে, শীতলা মায়ের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বড় কাছারি আছে। হ্যাঁ, আমি ওখান থেকে জিতেছিলাম একবার, আমার আমতলায়। এখন তো অভিষেক ওখান থেকে এমপি। ওই বড় কাছারি প্রত্যেক দিনই কেউ না কেউ কিছু পুজো দিয়ে যায়। যেদিন যেটা দেয় সেটা আমি অঙ্গে জড়িয়ে নিই, সঙ্গে বাবা থাকলো, মা থাকলো। তো বাড়ি থেকে যখন বেরোচ্ছেন কি ভেবে বেরোচ্ছেন, মানে কিভাবে প্রচার ডিজাইন করছেন, কি খাচ্ছেন, আপনার এই গ্ল্যামার ধরে রাখছেন কি করে? এটা সবাই বলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। আমি আরিয়াদহে মিছিল বেরিয়েছি, তো খুব ভিড় যা হয় আর কি। তা আমি তো হাত নাড়তে নাড়তে যাচ্ছি,
পায়ে হেঁটে মানে খুবই, এখন কয়েকদিন দু একদিন জিপে করছি, এত গড় মানে হাত পা। তা আমি এরম হাত নেড়ে বলেছি জয় বাংলা। উপর থেকে আমি শুনছি প্রচণ্ড জোরে নারী কণ্ঠে, আরে জয় বাংলা পরে হবে, টিপসটা দিন, কিসের জন্য চকচক করছে। এটা পাবলিকলি, এবং সমস্ত প্রেস সেখানে রয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি কোনোদিন তাকিয়েও দেখি না, তার কারণ মনটা পরিষ্কার রাখলেই মুখটা পরিষ্কার থাকে। জিও একটা তো আমরা দেখছি, আপনিও যতক্ষণ বললেন শীতলা মায়ের ভাসানেও মহিলা বেষ্টিত, ওপর থেকে হাতও নাড়ছেন মহিলারা। এত মহিলা ফ্যান কেন মদন মিত্রের, কি করে হলো? না দেখুন, একটা কথা বলি, এই যে ব্যাপারটা নিয়ে না খুব আলোচনা হয় মহিলা ফ্যান, আমি আপনাদের বলি পুরুষ মহিলার মধ্যে আমি কোনো বিভেদ দেখি না। কিন্তু এটা আমি লক্ষ্য করেছি, মহিলাদের ক্যারেক্টারটা একটা অদ্ভুত। রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। যদি তুমি মহিলাদের মধ্যে একটা আশ্বাসের জায়গা, বিশ্বাসের জায়গা গড়ে তুলতে পারো, যদি মহিলারা মনে করে এই লোকটা বিশ্বাসযোগ্য, ক্ষতি করবে না, এবং তার যে ন্যায্য সম্মান, ফাজলামি করে সেই সম্মানটা যদি নষ্ট না করো, আমি তোমায় বলছি সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বাদ দিলে এই নির্বাচনে লড়ছে এমন কোনো ক্যান্ডিডেট নেই। আমি অন্তত 65% মহিলাদের ভোট পাবোই। আজ পর্যন্ত আমি কোনোদিন কলেজ লাইফ থেকে কোনোদিন শুনিনি কেউ আমায় বলছে একটা চড় মারব, নেভার এভার। আমার এটা ব্যক্তিগত, তুমি বলতে পারো, আমি অনেক কষ্টে অর্জন করেছি, অনেক কষ্টে অর্জন করেছি। এবং এখন যে মিছিলটায় গিয়েছিলাম, শুধুই 2000 মহিলা ছিল, আমি একমাত্র লোক, আর ঢুলিও মহিলা। আর তারা তো মানে সেই যা, কি স্বেচ্ছায় না অ্যারেঞ্জ করা? আমি তো এখানে আসছিলাম, তো আমি বেলগড়িয়া এক্সপ্রেস ধরবো, আর প্রোগ্রামটা হচ্ছিল ঠিক বেলগড়িয়া এক্সপ্রেসের গায়ে, নন্দননগর বলে একটা জায়গা আছে। তা আমায় বললো যে ভাসান বেরিয়ে গেছে সিঁদুর খেলে। তা আমি বললাম বাবা তোদের এখন ওখানে আমার জন্য একটা গামছা রাখা আছে, সেই গামছাটা আমায় নিতে হবে গিয়ে নিজের হাতে মায়ের মন্দির থেকে। ওটা শান্তির জন্যে, মুখ মোচার জন্যে মায়ের মন্দিরে আমার জন্য পুজো দেওয়া হয়েছে। এইভাবেই চলছে। মদনদা, এমন একটা সময় সিচুয়েশন তৈরি হচ্ছিল, মনে হচ্ছিল আপনি আনসার্টেন, এবারের ভোটে টিকিট নাও পেতে পারেন। পেলেও কামারহাটি না, ওখানে অনেক অ্যান্টি ইনকামবেন্সি পাবেন না, সেখান থেকে আবার আপনি এবং কামারহাটিতেই, এটা সম্ভব হলো কি করে? দেখো, প্রথম হচ্ছে আমার পার্টিকে যদি তুমি জিজ্ঞেস করো, আমার পার্টি নেতৃত্বকে, আমি কোনোদিন আমার পার্টির নেতৃত্বর কাছে কখনো ন্যাগিং করিনি। কারণ কোনো লিডারশিপই ন্যাগিং পছন্দ করে না। আমিও শুনেছি অনেকে আমায় বলেছে কামারহাটিতে দেবে না। যদি নাই দিত তাহলে তো কিছু করার ছিল না। কিন্তু পার্টি কোনো রকম আলোচনা না করে একদম 1 পয়েন্ট, কামারহাটি মদন মিত্র, নো সেকেন্ড চয়েস। না, বেছে বেছে বলি ঠিক তা নয়। ধরো যে মুখটা ভোলার নয় সেটা আমি কখনোই ভুলি না। সে মুখটা অনেক দিন বাদে দেখা হলেও মনে থাকে। বেছে বেছে ভুলি না। এই অ্যালজাইমার রোগটা খুব খারাপ, হঠাৎ দেখবে ভুলে যায়। কিন্তু আজকে আমি ভুলিনি, আজকে আমায় জিতে আসতে হবে, এটা সকাল থেকে মনে ছিল। কামারহাটিতে কি হবে এবার? কামারহাটিতে এবার আমার খালি দুঃখ লাগছে, একটা বাচ্চা ছেলে সূর্যশেখর এত ভালো খেলছে, তাকেও আমি হারিয়ে দেবো এই বয়সে। ও লাভলি। ভোট নিয়ে কোনো গান বাঁধলেন? আরে গান তো বেঁধেছে, এখন মুশকিল হচ্ছে সেই গান এবারে ভোজপুরি হয়ে গেছে। সেই ভোজপুরি গান নিয়ে গিয়ে একদম বাঙালি মধ্যবিত্ত এলাকায় সেইখানে দেখছি আমার ভোজপুরি গান চলছে। মালওয়া কা জরুরত নেই, ভোটওয়া কা জরুরত নেই। মাইকে একটু গেয়ে শোনান।
না আমি একদম অসম্ভব ব্যাপার, সব কিছু করা যেতে পারে, ভোজপুরি গাওয়ার মতো কোনো। আচ্ছা বাংলা গান করুন, যা শোনাতে ইচ্ছা করছে, যা মনে আসছে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে জনতা নয়নে মমতা। ও লাভলি, লাভলি ব্যাপার স্যাপার মদন দা, লাভলি ব্যাপার স্যাপার। আপনার জার্নি খুব ভালো হোক। হ্যাঁ মানে এবার যেটা হবে কামারহাটিতে, আগামী 50 বছরে ওই রেকর্ড ভাঙার জন্যে অন্তত মরতে কেউ জন্মাবে না। কেন, কি কি এমন হচ্ছে এবারে? সেটা চৌঠা মে উত্তর বলবে। মানে কি হবে, কারচুপি হবে, ছাপ্পা হবে, মানে rigging হবে? মানে ব্যাপারটা এরকম হবে, ধরো একটা জায়গায় 3700 ভোট আছে, সেখানে 3600 ভোট একজন প্রার্থী পাবে, আর 20-30 করে বাকি। না এটা আপনি কি করে ঠিক করছেন? এ তো মানুষ ঠিক করবে। মানুষই বলছে তোমায় এই কথা, আমি কানে কানে মানুষ বলে গেছে। বলে নিশ্চিন্তে থাকুন, কোনো চাপ নেই, যত পারে ঘোরাক, খরাস খরাস মিলিটারি ঘোরাক, পুলিশ ঘোরাক, কিচ্ছু এসে যায় না। আপনার ওখানে লেফট, আমি বলতে পারবো না পুরো নাম, একজন তো আমি চিনি না, সিপিএম এর লোকটাকে চিনি আমি, একবার জিতেছিল বলে, একবার না দুবার, ও 2001-এ জিতেছিল। আর যে বিজেপি থেকে দাঁড়িয়েছে আমি তাকে চিনিও না। অ্যাকচুয়ালি সেকেন্ড থার্ডের লড়াই তো ফার্স্ট যে হয়, সে সেকেন্ড থার্ডের দিকে অত আমার সময় কোথায়। আমি তো ওই তোমার ওই কী নাম, ওই কি নরিম্যান না কি বই, কোন দাঁত, ওইটা পড়ে আমি ফার্স্ট হয়েছি, বিজ্ঞাপন হয় না তো, ওখানে সেকেন্ড থার্ডের লড়াই হচ্ছে, ফার্স্ট নিয়ে কোনো লড়াই নেই। আমার এখানে ভোটারও বসে আছে। ও ভোটার সঙ্গে করে নিয়ে এসেছেন? খুব বড় কথা, নেতা ভোটার নিয়ে ঘোরে, এটা জানতাম না। তো কোনো চিন্তা নেই। কামারহাটি আপনাদের সকলের আশীর্বাদে আমি আপনাদের সকলকে অ্যাডভান্স আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার নমস্কার জানিয়ে যাই। এবং এটাও আমি বলি, অনেকে আমায় বলে তোমার খুব অহংকার, গর্ব, না, এটা ঈশ্বরের আশীর্বাদ। যে অন্যায় বারবার, যে চক্রান্ত বারবার আমাকে বিপদে ফেলার, মেরে ফেলার যে নানা ঘটনা ঘটেছে, কথায় বলে আলটিমেট তো ভগবান আছে না, সেই ভগবানই আমায় জানিয়ে দিয়েছেন তুই নিশ্চিত থাক। একটা কথা বলেই শেষ করি, শেষের পথে তো আর খুব ভালো মানে খুব ভালো ডায়লগ মনে পড়ে গেল। क्या नहीं है तुम्हारे पास, बांग्लो है, बाड़ी है, पैसा है, पावर है, सब है तुम्हारे पास, मेरा पास कुछ नहीं है, लेकिन मेरा साथ मेरा माँ है। আমার সাথে আমার মা আছে। আর মা মাটি মানুষের মায়ের কি হবে? ভবানীপুরে কি হবে? ভবানীপুর তো আমার বাড়ি। 1875 সালে আমার ঠাকুরদাদা বাড়িটা করেছিল, সেই বাড়িটাতেই আমরা থাকি এখনো। আমি ওই বাড়িতেই থাকি, আমার অন্য কোনো বাড়িটারি নেই। তো সেই সূত্রে এইটুকুনি বলতে পারি, আমি যদি শুভেন্দু হতাম এই কাজ আমি করতে যেতাম না। আফটারঅল তো আমার থেকে বয়সে ছোট, নাম ধরে ডাকি। দেখ, হঠাৎ আমি শুনলাম তুই বলছিস সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে হাই টি, রাত্রে ডিনার। আমি তখন ভাবছি কি রে, মেদিনীপুরের কাতির ছেলে হঠাৎ ইংরেজি বলে কেন? তো এইটা হয়ে গেছে মুশকিল। ভবানীপুরে মানুষ তৈরি আছে, তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ভবানীপুরের যে বাঙালি, সেই বাঙালি এখন খুব মানে কি বলবো তোমায়, সংখ্যালঘু বললেও ভুল হয় না, বাঙালি বেরিয়ে গেছে ভবানীপুর থেকে।
বিজেপির তো সুবিধা হবে। না, কারণ অবাঙালি তো আমায় এরকম, রামচন্দ্র আমায় বলেননি যে অবাঙালি বিজেপি। আমি কখনো শুনি যে রাম বলছে, রাম কি অবাঙালি ছিল? আমার মনে হয় না। এনিওয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং ভবানীপুর থেকেই তিনি বিধানসভায় জিতে আবার শপথ নিতে যাবেন। থ্যাংক ইউ মদন দা, খুব ভালো লাগলো, এনজয় করলাম। আমার মনে হয় দর্শকরাও এনজয় করেছেন আপনার সঙ্গে থ্যাংক ইউ। আড্ডা। দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। এখানে আসতে পারেননি, আমরা সরাসরি দিলীপবাবুর সঙ্গে যোগাযোগ করেছি। দিলীপবাবু খড়গপুরেই রয়েছেন। দিলীপবাবু, জি24 ঘন্টা আপনাকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতেই সোজাসুজি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আপনি আবারও চর্চায়, বারবার আপনার বিভিন্ন মন্তব্য নিয়ে চর্চা হয়, আবারও চর্চা, সেটা হচ্ছে দেশদ্রোহী তকমা। এসআইআরে যাদের নাম বাদ গেছে এরকম অভিযোগ করছে বিরোধীরা, আপনি তাদের দেশদ্রোহী বললেন কেন? আমি কবে দেশদ্রোহী বলবো? যারা ওপার বাংলা থেকে এসছে এখানে বম বন্দুক নিয়ে আর টেরোরিজম করছে, দাঙ্গা বাঁধাচ্ছে, তারা দেশের শত্রু। তারা যেন ভোটার লিস্টে নাম না থাকে, তারা যেন অংশগ্রহণ করতে না পারে, এটা যে কোনো ভারতীয় নাগরিক এটা বলবে। সেটাই আমি বলছি। দেশদ্রোহীকে তার জন্য আইন আছে, তারা ঠিক করবে। না, কিন্তু দিলীপবাবু, এসআইআরের নাম থাকা বা না থাকা, তার সঙ্গে সন্ত্রাস, হিংসা, এসবের তো কোনো সম্পর্ক নেই, কাগজের সম্পর্ক। যারা এখানে সন্ত্রাস করছে তারা ওপার থেকে আসা বেশিরভাগই, তাদেরকে জোর করে ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর তারাই হিংসা করছে এখানে। তাদের নাম কাটা যাচ্ছে বলে টিএমসি লোকেরা চেঁচাচ্ছে। তাদের জন্য তো মায়া কেন? আগে বলা হচ্ছিল যে সংখ্যালঘুদের নাম বেশি বাদ দেওয়া হয়েছে, এখন আবার উল্টো তথ্য সামনে আসছে, হিন্দুদের নাম বেশি বাদ দেওয়া হয়েছে। তার মানে কোনোটাই ঠিক নয়। যারা বলেছিল সংখ্যালঘুদের নাম বাদ বেশি, ওরা তথ্য দিক। আমরা বলছি সব জায়গায় সমান বাদ গেছে। আমি খড়গপুরে বসে আছি, এখানে 62,000 নাম বাদ গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, আরও যেতে পারে। ভোটার নেমে গেছে কোথায়? 1,80,000 ছিল বলে 2,40,000। তো হয়েছে সব জায়গায়। যেখানে বাইরের লোক বেশি থাকে, 2 জায়গায় ভোটার থাকে। এখানে অন্ধ্র বাংলা, বিহার বাংলা, উড়িষ্যা বাংলা, উত্তরপ্রদেশ বাংলা, এরকম ভোটার ছিল, তারা এক জায়গায় কেটে দিয়েছে। তার কিছু অবাঞ্ছিত লোক ছিল, তারও কেটে গেছে। তো এরকম যেগুলো মিক্সড এলাকা আছে, কলকাতা আশেপাশে বর্ডারে, এখানে বেশি হয়েছে, এটা পরিষ্কার। যত চেষ্টা, যত চঞ্চল্য গঙ্গারও পাশে কেন? আর জিতেছে টিএমসি ওখানেই, তাই হেরে যাওয়ার ভয় চিৎকার করছে। দিলীপবাবু, একটা অভিযোগ সামনে আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষ করে, যে ভিন রাজ্যের ভোটারদের ঢোকানো হচ্ছে। আর আপনি যেখানে খড়গপুর আপনার বিধানসভা কেন্দ্র, সেখানে প্রচুর অবাঙালি মানুষ, দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয়, তারা সেখানকার ভোটার। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম অভিযোগ আছে সেইখানে বাইরের ভোটার ঢুকিয়ে ফর্ম 6-এর মাধ্যমে ভোট জেতার একটা মরিয়া চেষ্টা। বাইরের লোক হলেও সে যদি এক জায়গায় ভোটার হয়েছে, খড়গপুরে ভোটার হতে পারে, সে কলকাতায় হতে পারে, দেশে যে কোনো এক জায়গায় ভোটার হবে। এখানে যারা 2 জায়গায় ভোটার ছিল তাদের এক জায়গায় কেটে গেছে। খড়গপুরে যদি 62,000 নাম বাজায়, আমার অসুবিধা না হয়, মমতা ব্যানার্জির 45,000 নাম কেন কষ্ট হচ্ছে? এটাই তো চিন্তার বিষয়। দিলীপবাবু, আপনার কি মনে হয় আদৌ যে এসআইআরটা ভোটে কোনো এফেক্ট ফেলবে, নাকি ভোট হবে ইস্যু ভিত্তিক, ভোট হবে অ্যান্টি ইনকামবেন্সি ভোট হবে? না না, এসআইআর নিয়ে কে ইস্যু বানিয়েছে? বিজেপি বানিয়েছে। যাদের হেরে যাওয়ার ভয়, যাদের লাভ ছিল, ক্ষতি হয়ে গেল, তারা বানিয়েছে। 12টা রাজ্যে এসআইআর চলছে, কোথায় এরকম তুলকালাম হচ্ছে? যেখানে সরকার হেরে যাবে তাদের তুলকালাম হচ্ছে। হ্যাঁ দিলীপবাবু, অঙ্কটা গোলমেলে ঠেকছে এই কারণে। হ্যাঁ, এটা ঠিক যে প্রচুর মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, তাদের নাম বাদ গিয়েছে, কিন্তু এই কনফিডেন্স তো আপনাদের বা তৃণমূলের কারোই থাকা উচিত নয় যে আমার ভোটারের নাম বাদ গেছে। এটা তো জানা সম্ভব নয়, যে কারোর ভোটারের নাম জানা বাদ সম্ভব গেল। নয় তো, কিন্তু তাহলে চিন্তা হচ্ছে কেন? যে হাওয়া তোলা হলো, সংখ্যালঘু ভোটার বাদ চলে গেল। এবার যিনি বলেছেন তিনি বলছেন 30% সংখ্যালঘু ভোটার বাদ গেছে, 60% হিন্দু। আর তাই তো রেশিও আছে ওয়েস্ট বেঙ্গলে। আপনিই তো বলেন 30% মুসলমান, তো 30% মুসলমান তো বাদ যাবে না, বেশি কোথায় গেল? তার মানে সব মিথ্যা কথা ছিল। হাওয়া তুলে একটা ইলেকশন কমিশনকে একটা পার্টি করে তার বিরুদ্ধে ইলেকশন লড়ার চেষ্টা হচ্ছে, সব তো টাইটাই ফিস হয়ে যাচ্ছে। দিলীপবাবু, আপনি প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস চিন্তা করছে কেন, কিন্তু এরকম উল্টো দিক থেকে প্রশ্ন আসতে পারে যে আপনারাই বা এসআইআর নিয়ে এত আত্মবিশ্বাসী হচ্ছেন কেন? আপনাদের অনেক নেতা বলছেন এসআইআর এবারে সরকার উল্টাবে, এবারে আমরাই ক্ষমতায় আসবো। এসআইআর একটা বড় অস্ত্র, এরকম একটা শো অফ করা হচ্ছে বিজেপির অনেক নেতাদের তরফ থেকে। এই জন্য যে
যেমন খড়গপুরেতে আমাদের বিলো 60% ভোটিং হতো। আমি বলছি লোক ভোট দেয়, কিন্তু এই যে ধরুন এত ভুয়ো ভোটার আছে, সেই ভুয়ো ভোটারদের জন্য ধরুন 25%, তো তারা তো সব ভোট পড়ছে না, ফলে ভোটের পার্সেন্টেজটা ডাউন হয়ে যায়। আর এটা শহরে হয়, গ্রামে হয় না। সেটা মাইনাস হয়ে গেলে যারা সত্যিকারের ভোটার তারা ভোট দেবেন। তার থেকে হবে এই ভুয়ো ভোটারের জায়গায় অনেকটা ছাপ্পা ভোট মারা হয়। সেই ছাপ্পা ভোটের লাভটা যে সরকারে আছে সে পায়, তাই পাবে না বলে এবার ভয় পাচ্ছে ওরা। আর আমরা ভাবছি যে ছাপ্পা ভোট না হলে আমরা জিতবো, আর কোনো গণিত নেই এর মধ্যে। একেবারে সেন্ট্রাল ফোর্স ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো ছাপ্পা ভোট হবে না, হিংসা হবে না, এই গ্যারান্টি দিচ্ছে কে? গ্যারান্টি বলে কিছু নেই। আমরা বারবার কমপ্লেন করেছি, সেগুলো শুনেছে নির্বাচন কমিশন, সেগুলো সংশোধন করছে। এবং শুনতে পাচ্ছি, আমি জানি না এখনো, যে যারা পোলিং এজেন্ট থাকেন তারা ভেতরে বসবেন না বাইরে বসবেন। তারাও তো কলকাঠি নাড়েন, সেখানে ভিতরে বসে ক্যামেরা থাকবে, পুলিশ ভিতরে থাকবে না বাইরে থাকবে, এই পুলিশ তো ভোট করায়। তো সেই জন্য একটা সম্ভাবনা হচ্ছে যে ছাপ্পাটা কম হবে, আর ছাপ্পা কম হলে ঠিকঠাক রেজাল্ট হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে এবারে ছাপ্পা টাপ্পা ওসব কিছু নয়, বিজেপি যা করবে ইভিএম এ করে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ইভিএম এর উপর নজর রাখুন এবং ভিন রাজ্যের ভোটার ঢুকিয়ে ভোট দখলের চেষ্টা। মানে খেলাটা এবারে হবে অন্য রকমভাবে খেলবেন আপনারা, যেখানে মাঠে খেলা হবে না, খেলা হবে ইভিএম এ বা ভোটার তালিকা। যদি ওনারা এত কনফিডেন্ট, তাহলে ভয় পাচ্ছেন কেন? এসআইআর করতে দেবো না, এটা তো দেশদ্রোহিতা। দেশের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে করতে দেবো না, পার্লামেন্টে বিল পাস হয়ে আইন হয়ে গেল, আমরা মানবো না, এটার মানে কি হয়? তো এসআইআর বিরোধী তো উনি শুরু করেছেন, করতে দেবেন না, কর্মচারী দেবেন না, অফিসার দেবেন না, বাইরের থেকে আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনতে হচ্ছে, এবং ইউনিয়ন বানিয়ে রাতারাতি সেই কর্মচারীদেরকে ঘেরাও করানো হচ্ছে ইলেকশন অফিসকে। তারা বন্ধ করে দিচ্ছে কাজ করবো না, বেশি কাজ হয়ে যাচ্ছে, কম্পিউটারে ভুলভাল এন্ট্রি করেছে, তার ফলে যে গণ্ডগোলগুলো হয়েছে। যারা জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও নাম ওঠেনি, তার পুরো দায়িত্বটা মমতা ব্যানার্জি এবং তার কর্মচারীদের ইচ্ছা করে করিয়েছে। দিলীপবাবু, একটু আপনার কথায় আসি। আমি গত লোকসভা ভোট বা তারও আগে থেকে যদি ধরি, দেখুন মানুষ তো সব দেখতে পাচ্ছে, খবর হচ্ছে। আপনি যদি বলি রাজনৈতিকভাবে অনেকবার ক্ষতবিক্ষত হয়েছেন, আপনি মানুন বা না মানুন, এটা প্রকাশ্যে এসেছে। দলের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই নিয়ে চর্চা হয়েছে, তরজা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার জায়গায় আবারও প্রার্থী। আগের যে সমস্ত দলীয় যে অভ্যন্তরীণ বিষয়, কোনো রকম কোনো এফেক্ট ফেলবে বলে মনে হয়? দেখুন, রাজনীতিতে বাইরে বিরোধীরা মারবে, আমার গাড়ি ভেঙেছে, আমাকে মেরেছে, ক্ষতবিক্ষত হয়েছে, রাজনীতির ভেতরেও চলতে থাকে, এটাই রাজনীতি। এটা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। তা করে আমি এগিয়েছি, এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, দেখা যাক, লড়ছি আমি। না, আপনি রাজনীতিতে বিপক্ষের সঙ্গে লড়াই করলেন, কিন্তু ঘরের মধ্যে যদি লড়াই হয় সেটা অস্বস্তিকর নয়? মমতা ব্যানার্জিকে ঘরের মধ্যে লড়াই করতে হয়নি, কোন নেতাকে করতে হয়নি? ঘরে বাইরে লড়াই করে আপনাকে এগোতে হবে। যে পারে সে টিকে যায়, নাহলে হারিয়ে যায়। আপনার মনে হয় সেই লড়াইটা শেষ হয়েছে এবং এই ভোট এক কাট্টা হয়ে একেবারে লড়াই? যদিও কিছু ফটো অপ সামনে এসেছে, যেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনি মনোনয়ন দিতে যাচ্ছেন, সেই সমস্ত ফটো অপ সামনে এসেছে, কিন্তু আপনার মনে হয় যে তৃণমূল কংগ্রেস এইসব নিয়ে খোঁচা দিয়েছে, এটা অস্বস্তিকর বলে মনে হয়? টিএমসি কি বললো তাকে যদি আমি কিছু মনে করতাম, তাহলে 10-12 বছর আমি রাজনীতিতে থাকতাম না, আর বিজেপি এখানে আসতো না। টিএমসির কথার জবাব আমি দিই না, আর মাঠে জবাব দিয়েছি বলে ভারতীয় জনতা পার্টি আজকে এখানে পৌঁছেছে 10 বছরের মধ্যে। আমরা যারা বাজারে ঘুরছি, যখন কোনো বিজেপি প্রার্থীকে বিধায়ককে জিজ্ঞেস করছি যে এই কাজটা হয়নি কেন, ওই কাজটা হয়নি কেন, তাদের একটা খুব পেটেন্ট জবাব আছে যে রাজ্যটা কার হাতে, রাজ্য সরকারের দায়িত্ব ছিল। আমরা বলেছি রাজ্য করেনি। আপনার কি মনে হয় না এটা খুব ক্লিশে অজুহাত? না, দেখুন, এখানে ডেভেলপমেন্টের দায়িত্ব কার আছে? রাজ্যেরই আছে। কেন্দ্র যে টাকা পাঠায় সেটা তো আমাদের ডাইরেক্ট দেয় না, সে তো রাজ্যকে দেয়, আর রাজ্য তার বিভিন্ন ইউনিটের মাধ্যমে সে কাজটা করে। দায় তাদেরকে নিতে হবে। তো বরঞ্চ আমি রেকর্ড দেবো, আমি যখন এমএলএ ছিলাম টাকা খরচা করতে এসেছি, আর এখন যিনি আমার প্রতিপক্ষ, তিনি এখানে চেয়ারম্যান ছিলেন, তিনি ডিএমকে চিঠি লিখলেন যে এমএলএ টাকা আমাদের লাগবে না। দিলীপবাবু, 77 থেকে তারপরে সময় বদলেছে, 21-এর পর আপনাদের দলের অনেকে দল বদল করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় না, যদি মানুষ সার্বিকভাবে না চায় যে সরকার বদল হোক, বিজেপি ক্ষমতায় আসুক, ইন্ডিভিজুয়াল বিজেপির যারা প্রার্থী তাদের ক্ষেত্রে চাপ, কারণ এইটা যদি থাকে যে সরকার চাইনি, আমরা কাজ করতে পারিনি, মানুষ তো মনেই করতেই পারে যে সরকার যদি বদল না হয় আমি বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে কী করবে, তো কাজই করতে পারবে না, বলবে সরকার করতে দেয়নি। যে কোনো সরকার
একবারে ক্ষমতায় চলে আসে এরকম হয় না। যে কোনো পার্টির ইতিহাস দেখুন, বাড়তে 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 তারপরে একসময় বিরোধী দল, তারপরে ক্ষমতায় আসে। মানুষ তাদেরকে টেস্ট করে, তাদেরকে ছোটো ছোটো দায়িত্ব দেয়, যদি তারা ইমানদারির সঙ্গে কাজ করে লোকে তাদেরকে দেয়। বিজেপি এত বছর ধরে, প্রায় এই 75 বছর হয়ে গেল এখানে কাজ করতে করতে এত দূর এগিয়েছে, লোক তাকে দেখেছে, তার নীতি আদর্শ, তার লোকেদের ব্যবহার, তাই তাকে বিরোধী আসনে বসিয়েছে। বিরোধী আসনে বসিয়েছে মানে ধরে নিতে হবে আগামী দিনে আমরা ক্ষমতায় আসছি, আর সেটা মানুষ নিশ্চয়ই করবে, মানুষের আশীর্বাদেই হবে, মানুষের সমর্থনেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। মমতা ব্যানার্জিকেও এইভাবে এগিয়ে সেখানে বসতে হয়তো 3বার তাকে চান্স দিয়েছে। আমার সময় প্রায় শেষ হয়েছে। দিলীপবাবু, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম ঘুরে ফিরে সেটাতেই আসবো। আপনাকে নিয়ে এত বিতর্ক হয় কেন, এত চর্চা হয় কেন? বিতর্ক করেন আপনারা, আমি বিতর্কে যাই না, আমি বিতর্ক করি না, আমি কাজ করি। বিতর্ক করার কিছু বিষয় চাইতো, কারণ আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই। অনেক আমরা তো মানুষেরই আপনার মেরুদণ্ড নেই, বক্তব্য দেখাই, সোজা কথা বলতে পারে না। আপনার দলের আর কেউ সোজাসুজি বলেন না, আপনি একমাত্র বলেন? কে বলে আমি জানি না, আমি তো বলি কমপক্ষে। আচ্ছা, শেষ প্রশ্ন দিলীপবাবু, কি মনে হচ্ছে এবারে কি হতে পারে? একটাই রাস্তা আছে, বিজেপি সরকার হবে। রাস্তা তো আর একটাই, নিশ্চিত হবে হবে, কি? জেনে রাখুন, নিশ্চিত হবে। গতবারে অনেকে ভেবেছিল সরকার হয়ে যাবে, হয়নি। এবারে অনেকে ভাবছেন হবে না, কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 3 থেকে 77 কত সব গুণ বাড়লো, আর 77-এর ডবল করলে সরকার হয়ে যায়, 100% বাড়বে না? হয়তো কত 100% বেড়িয়েছি আমরা। তো সেই জন্য একবার লাভ দিয়ে গাঠে উঠে গেলে উপরে, মানে সেই ঘাটির উপরে, তারপরে চলাটা সহজ। সেই গাঁটটা আমরা পার করে দিয়েছি। অনেক ধন্যবাদ। দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। দিলীপবাবু, আপনাকে শুভেচ্ছা জানাই আসন্ন নির্বাচনের জন্য। এই মুহূর্তে আমরা ব্রাত্য বসুকে পেয়েছি। তিনি বিদায়ী মন্ত্রী, রাজ্যের শিক্ষা দফতরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময় অত্যন্ত বিতর্কিত একটি দফতর সামলেছেন। কি করে সামলালেন, আর যেভাবে সামলালেন তার রেপারকেশনই বা ভোটে কি হবে? ব্রাত্যদা, সামলালাম মানে পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়া হলো, প্রত্যেকটা পাতায় কার্বন দেওয়া হলো। সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছিলেন, যে সময়সীমা, তার মধ্যে নেওয়া হলো। 26,000-এর চাকরি ফেরত পাওয়ার মুখে। তো এই মুহূর্তে 32,000-এর চাকরি প্রাইমারিতে কোর্ট কেস আমরা জিতলাম। তো এগুলো ধীরে সুস্থে করা গেল। আমি আমার আসলে আমাদের যারা এখানে ছিলেন, বোর্ড সভাপতি, তারপর এসএসসি চেয়ারম্যান, এরা খুবই সহযোগিতা করেছেন, এবং দপ্তরের সঙ্গে ওরা একটা নিয়মিত আমাদের মানে ব্যুরোক্র্যাটদের মানে সঙ্গে। আপনি যে সময় বিতর্ক, তার দায়টা আপনাকে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে, এটা কোথাও একটা গ্লানি হয় না ভিতরে? আর সব সময় আদায় হবে দায় হবে না, এ তো হতে পারে না। অনেকেই আছে দায়বদ্ধ, অনেকে আবার আদায়বদ্ধ। হ্যাঁ, তো দুটোই থাকবে জীবনে। তো কিছু তো নিতেই হবে। যে কোনো একটা ব্যক্তিচ্যুতি, ব্যক্তির কোনো যদি গণ্ডগোল করে এবং সেটা যদি সামগ্রিকতার উপর এসে পড়ে, আমার কাজ ছিল মুখ্যমন্ত্রীকে আমি কতটা নিরাপদ এবং সুরক্ষিত রাখতে পারি, সেই কাজটা আমার ধারণা আমরা সবাই মিলে করতে পেরেছি। মানে সুরক্ষার প্রয়োজন তো যারা চাকরি হারালেন তাদের, মুখ্যমন্ত্রীর সুরক্ষা কেন? চাকরি হারার ক্ষেত্রে তো একটা সমস্যা হয়েছিল, আমি বললাম। তো এখন যারা চাকরি হারা, তাদের সঙ্গে আপনি এবার কথা বলে দেখুন, তারা কার উপর ভরসা রাখছে। তাদের রাগ সব আপনাদের উপর, আপনাদের জন্য। না না না, আপনি এটা 1 বছর আগের কথা বলছেন। তাদের সঙ্গে আমার নিয়মিত বৈঠক হয়। তারা যখন জানতে চেয়েছিল যে এখন আমাদের ভবিষ্যৎ কি, আমি তাদের পরিষ্কার বলেছিলাম সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই সরকারের চেষ্টা হবে যোগ্যতা, মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে তাদের চাকরি ফেরত দেওয়া। এখন আপনি দেখবেন এই 26,000-এ যাদের চাকরি গেছে, তাদের আর টেলিভিশনে আপনি দেখতে পাবেন না। আপনি বিদায়ী শিক্ষামন্ত্রী, যখন এখানে কনক্লেভের মঞ্চে বসে রয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী যার রেফারেন্স বারবার আসছে, তার বাড়িতে ইডি এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। তো আমার এখানে কি বক্তব্য? এখানে কি কোনো বক্তব্য নেই? তিনি আমাদের প্রার্থীও নন। এই মুহূর্তে তার সত্যি কোনো দলীয় পদ আছে কিনা আমার ধারণা নেই। তো আমি আপনাদের মিডিয়াতেই দেখলাম যে বোধহয় 3-4 বার তাকে তলব করা হয়েছিল, এর মধ্যে তিনি যাননি, এবং তিনি চেয়েছিলেন তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সেটাই বোধহয় হচ্ছে। এই নিয়ে আমার কিছু বলার নেই, বলতে চাইও না। পার্থ চট্টোপাধ্যায়কে ছেঁটে ফেলেছেন আপনারা, ও যা হয় হোক। মানে আপনি কি বলছেন যে ধরে রাখা উচিত ছিল? আপনাদের সিদ্ধান্ত, আপনারা বালুকে ধরে রেখেছেন। দলীয় সিদ্ধান্ত, বালুকে হাতের মুঠোয় যেটা দলীয় সিদ্ধান্ত,
সেটা নিয়ে আপনি এত কথা বলছেন কেন? বা আমি প্রশ্ন করব না, আমার মনে প্রশ্ন হলে একই দোষে দুষ্ট আপনি যিনি- সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে পারেন। এই দলে ধরা যাক বিজেপি দলে কাকে প্রেসিডেন্ট করা হবে, কাকে সচিব করা হবে, সেটা নিয়ে আপনারা মানে কথা বলেন। এক যাত্রায় দুফল কেন? বালুকে হাতের মুঠোয় বেরিয়ে যাবে বুঝেও বালি তো হাতের মুঠোয় বালুদার রাখা যায় না, ধরে ক্ষেত্রে তো রাখছে। মুখ্যমন্ত্রী পার্থকে বলছেন যাও। বালুদার ক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী হাবড়ায় গিয়ে যেটা বলার সেটা বলে দিয়েছেন, যা আমাদের নেত্রী বলেছেন। তারপর আর তো আমাকে জিজ্ঞাসা করার আর বলবেন না। আর কোনো মানে নেই। তো গণতান্ত্রিক ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। বেশ, ব্রাত্য বসু এড়িয়ে যেতে চাইছেন, এই প্রসঙ্গে আর ঢুকতেই চাইছেন না। বাকি ভোটের কথায় আসি। এবারের ভোটে খুব খারাপ অবস্থা হবে, শোচনীয় অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের। একদিকে স্যার কেটে কুটে 91 লাখ বাদ দিয়ে দিয়েছে, যার অ্যাডজুডিকেটেড তালিকার 80% হচ্ছে মাইনরিটি নাম। আপনাদের কোর ভোট বেস। এটা তো ঠিকই যে এসআইআর এর যে এন্টায়ার প্ল্যানিংটা, এটা একটা বাঙালির বিরুদ্ধে যুদ্ধ, বঙ্গবাসী এবং বাংলার বিরুদ্ধে ভোটারের বিরুদ্ধে যুদ্ধ। যে প্যাটার্ন মহারাষ্ট্র, হরিয়ানা বা বিহারে সাকসেসফুল হয়েছে, প্যাটার্নটা কি? প্যাটার্নটা দুটো প্যাটার্ন। একটা হচ্ছে একটা বড় সংখ্যক ভোটারকে তালিকা থেকে বাদ দেবো। একটা উদাহরণ দিই, বহরমপুরে 2021 সালে বিজেপি জিতেছে, সেখানে ভোট ডিলিশন হয়েছে 4%। পাশে শামসারগঞ্জ, সেখানে তৃণমূল জিতেছে, ভোট ডিলিশন হয়েছে, ভোটার ডিলিশন হয়েছে 46%। তার মানে এটার পেছনে একটা পরিকল্পনা ছিল, যেখানে যেখানে তৃণমূল বেশি ভোটে জিতছে সেখান থেকে কেটে দাও, আর যেখানে যেখানে বিজেপি জিতেছে যে সিটে, ওই 77টা সিটের মধ্যে, সেখানে যদি আপনি ভোট পার্সেন্টেজ দেখেন, আমি আপনাকে বহরমপুর আর শামসারগঞ্জের উদাহরণ দিলাম। আমি এইভাবে নর্থ বেঙ্গলের একাধিক আমি আপনাকে সিট দেখাতে পারি যেখানে বিজেপি জিতেছে, সেখানে ভোটার ডিলিশন কম হয়েছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে 53% হিন্দু ভোট বাদ গেছে। মৃত ভোটার নিয়ে সেই সংখ্যাটা, সেই হিসেবটা মৃত এবং ডাবল এন্ট্রি ভোটার নিয়ে নেই তো, না থাকারই কথা। মৃত ভোটার থাকবে কেন? অ্যাক্টিভ ভোটার যারা এবার ভোট দেবেন, আমি বলছি মৃত ভোটার বা লেফট ভোটার, সেটা বাদ দিয়ে যিনি 24 সালে ভোট দিয়েছেন, এই রকম ভোটার এই 90 লাখের মধ্যে কত মানে, কেননা কোনো প্রিন্টেড ডেটা নির্বাচন কমিশন বার করছে না। এই আপনারাই বলছেন টার্গেট করে করে আপনি হিসেব দিলেন যে যেখানে তৃণমূলের ভোট বেশি সেখান থেকেই বেশি কেটেছে, আবার বলছেন হিন্দু ভোট বেশি কেটেছে। হিন্দু ভোট টোটাল কেটেছে, হ্যাঁ। আরে যেটা বিজেপি যেটা অঙ্ক করে বসেছিল যে এখানে মুসলিম ভোটকে আমি ছেটে দেবো। এবার খুব সহজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় আমাদের এখন ভারতের আর বাংলাদেশের অর্থনীতি প্রায় সমান সমান জিডিপি। তাহলে আপনি কমন সাইকোলজি বলুন, যিনি ওখানে মেজরিটিতে থাকেন বাংলাদেশি মুসলিম, তিনি এখানে কেন মাইনরিটি হতে আসবেন? বরং ওখান থেকে যারা এসছেন তারা মূলত হচ্ছে হিন্দু, তারা ওখানে সংখ্যালঘু, তারা এখানে এসে সংখ্যাগুরু হচ্ছেন। তা এই অংশটা তারা বাদ গেছে। এবার যে বনগা টনগা ইত্যাদিতে আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল, সেখানে আমাদের রেজাল্ট ভালো হবে। এবার কাটাকুটিতে কার লাভ হবে, আপনাদের না? দেখুন, এটা তো মানে কি বলবো, এটা সকলেই প্রেডিক্ট করছেন। আমার কাছে এই মুহূর্তে লিস্ট আছে, আমি আপনাকে ধরে বলতে পারতাম, মানে আমি ডেটাগুলো জোগাড় করছি যে কোন কোন জেলায় কত বাদ গেছে, তার মধ্যে হিন্দু সংখ্যা কত, মুসলিম সংখ্যা কত। এখনো মানে ট্রাইব্যুনালে এবং ফাইনাল রেজাল্ট এখনো বেরোয়নি। আমি আমার কেন্দ্রে বলতে পারি অ্যাডজুডিকেশনে 8000 মতো নাম বাদ গেছিল, আমরা 5000 নাম আবার রেস্টোর করতে পেরেছি। তাহলে আমি ধরে নিচ্ছি আমি 3000 ভোটার বাদ দিয়ে আমি ভোটটা লড়তে যাব। হ্যাঁ, তারপর দেখা যাক। স্বরাষ্ট্রমন্ত্রী এসে ইস্তেহার বার করেছেন। আপনি আমায় বলুন, 5 বছর ধরে 10 বছর ধরে আসামে বিজেপি ক্ষমতায় আছে, এখানে বলছে 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে, 10 বছর আসামে দিতে পারলো না, এখানে এসে বলছে দেবে। হ্যাঁ, তো আমি যেটা বলতে পারি যে মধ্যপ্রদেশের যে লাডলা বাহেনা, সেটা ভাতা লাগছে, আসামে লাগছে না, মহারাষ্ট্রে আছে। তাহলে আসামে 10 বছর নেই, পারলো না বলছেন কেন? চাইলে ওখানেও দিতে পারে। আসামে দেয়নি, ত্রিপুরায় দেয়নি, বাংলায় যখন মমতা ব্যানার্জি দিচ্ছে তখন এখানে এসে বলছে 3000 দেবো। তার আগে আমি বলবো যে ওই জনধন প্রকল্প, যেখানে 15 লাখ টাকা করে প্রধানমন্ত্রী দেওয়ার কথা ছিল, তার থেকে অন্তত 15,000 টাকা দিই। ভাতার লড়াই চলছে, এই লড়াইয়ে কে যেতে দেখার। থ্যাংক ইউ ব্রাত্যদা, আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ।
কুসুমুন্ডি থেকে সুকান্ত মজুমদার সরাসরি রয়েছে, দেশের শিক্ষা প্রতিমন্ত্রী। সুকান্তবাবু, পরপর সভা, অমিত শাহ, নরেন্দ্র মোদী, আপনারা তো কার্পেট বম্বিং শুরু করে দিলেন ভোটের আগে। দেখুন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল, আমাদের সৌভাগ্য যে আমাদের এই ধরনের নেতৃত্ব আছে, তো স্বাভাবিকভাবে সেই নেতৃত্বের ব্যবহার তো আমরা করবই। মাননীয় প্রধানমন্ত্রীর মতো এই ধরনের ক্রাউড পুলার ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তো মানে পাওয়া যায় না। আজকে কুসুমুন্ডিতে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর গোটা হেলিপ্যাডটা চক্কর কাটলেন, আবার ফেরত যাওয়ার সময় গোটা হেলিকপ্টারটা তাকে জনগণের দাবিতে চক্কর কাটতে হলো, ঘুরে ওনাকে অভিবাদন নিতে এবং দিতে হলো। তার কারণ বাড়ির ছাদে পর্যন্ত মানুষ বসে আছেন। তো এই ধরনের নেতৃত্ব তো কোনো রাজনৈতিক দলে নেই। আমাদের সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব আছেন, মাননীয় অমিত শাহজির মতো নেতৃত্ব আছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি আছেন এবং রাজ্য নেতৃত্ব আছে। তো স্বাভাবিকভাবে আমরা কার্পেট বোমিংই করবো। যাদের বোম নেই তারা কি করবে? তারা কালি ফটকা ফাটাবে। না, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো এরকম বলা হচ্ছে যে আগেও তো এসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, কাজের কাজ কিছুই হবে না, এরা ভোট পাখি, এবং বাইরে থেকে লোক ভাড়া করে এনে ভিড় বাড়ানো হচ্ছে। দেখুন, ওনাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি। আজকে যে আমি 3টে সভা হয়েছে, আমি সব সভায় তো ছিলাম না, আমি ছিলাম কুসুমুন্ডির সভাতে। কুসুমুন্ডির সভাতে যে লোক হয়েছে তার মধ্যে থেকে একজন দুজনের ছবি দেখিয়ে বলুক যে তারা কোথা থেকে বাইরে থেকে এসেছেন। এই যে আপনাদের সাথে এখন কথা বলছি, ক্যামেরার পেছন দিকে প্রায় 10-15 জন দাঁড়িয়ে আছেন। তারা সবাই বিজেপির কর্মী নয়, কিন্তু তারা প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন, বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে ভালোবাসে। জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন তারা কোথা থেকে এসছে। সুকান্তবাবু, আজকে প্রধানমন্ত্রীর সভায় প্রধানমন্ত্রী যেটা বারবার বলছেন যে 3000 টাকা করে দেয়া হবে মহিলাদের, গতকালকেই যখন অমিত শাহর তরফে সংকল্পপত্র প্রকাশ করা হলো তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হলো গোটাটাই টুকলি। দেখুন, তৃণমূল কংগ্রেস যা বলছে বাংলার মানুষ এই মুহূর্তে আর সেটা শুনছে না। তৃণমূল কংগ্রেস দলটাই টুকলি করে চলে। ওদের স্লোগান টুকলি করা। জয় বাংলা বলে, জয় বাংলা কার স্লোগান? মুজিবুর রহমানের দেয়া স্লোগান। মা মাটি মানুষ বলে, সেটাও বাংলাদেশের স্লোগান, খালেদা জিয়া দিয়েছিল। তো এরকম প্রত্যেকটা স্লোগান, এমনকি খেলা হবে স্লোগানটা পর্যন্ত বাংলাদেশের এক এমপির দেয়া, সেখান থেকে চুরি করা। তারা আবার লোককে বলছে। সুকান্তবাবু, মহিলাদের কথাই যখন হচ্ছে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করলেন এবং বেশ কিছু ভিডিও ক্লিপিংস দেখালেন। সেখানে তিনি অভিযোগ করলেন, একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে আপনারা যে কথা দেন, যে ভাতার কথা বলেন, সেটা মুখের কথা, বাস্তবে ভোট জেতার পরে আপনারা সেটাকে কন্টিনিউ করেন না, এমন এমন শর্ত চাপান, আলটিমেটলি সেটা মহিলাদের হাতে যান না, লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন, 3000 টাকার গোটা বিষয়টাই হচ্ছে ভাওতাবাজি। দেখুন, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, আমার কথায় বিশ্বাসও করতে হবে না। গুগল আছে, এখন ইন্টারনেটের যুগ, সবাই সার্চ করে দেখে নিতে পারে সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। আপনি এখনই আপনার সামনে যদি দর্শক থাকে তাদেরকে বলুন, বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে বিজেপি বার্ধক্য ভাতা কত টাকা দেয়। আপনি গুগলে সার্চ করলে পাবেন 3200 টাকা। আমরা তো তার থেকে কম বলেছি। এবং 3200 টাকা শুধু দেওয়া হয় তাই নয়, প্রতি বছর এটি বাড়ে। একটা নির্দিষ্ট শতাংশ আছে, সেই অনুসারে প্রতি বছর বাড়ে। অর্থাৎ আগামী বছর এটা 3200 থেকেও বেশি হয়ে যাবে। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের সরকারই যা দেয় সেই প্রকল্পগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি। আমরা মোদির গ্যারান্টি কোনো বিফলে যায় না। মোদির গ্যারান্টি সবসময় মোদিজি যেটা বলেন সেটা করেন। ভারতীয় জনতা পার্টি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমরা বলেছিলাম 370 ধারা হটাবো, আমরা হটিয়েছি। তখন বলেছিলাম অযোধ্যায় রাম মন্দির করব, কোর্টের রায়ে রাম মন্দির হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী তার শিলান্যাস করেছেন। না সুকান্তবাবু, কিন্তু গতকালই যখন 3000 টাকার এই বিষয়গুলো হলো তখন আমি একটু পড়াশোনা করছিলাম। এই যে ভাতাটা আপনারা ঘোষণা করলেন, যদি ধরে নিই তর্কের খাতিরে আপনারা ক্ষমতায় চলে এলেন, যেটা আপনারা দাবি করছেন, ক্ষমতায় আসার পর এই বিপুল টাকা দেওয়ার জন্য যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা করতে হবে, এই রাজ্যের কি সেই অবস্থা আছে বলে আপনার মনে হয়? আপনারাই বারবার অভিযোগ তুলেছেন যে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। দেখুন, আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকম বরাদ্দ দেওয়ার জন্য দুহাত তুলে রাজি হয়ে আছি, এখন রাজি আছি, 100 বার দেব।
আর আর্থিক অবস্থার কথা বলছে, সেই জন্যই তো ডবল ইঞ্জিন সরকার দরকার। না, কিন্তু সুকান্তবাবু, আপনি বাংলার মন্ত্রী, বাংলার থেকে মন্ত্রিত্ব পেয়েছেন, আপনাদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক লড়াই, আপনারা নিয়ম নীতির প্রশ্ন তুলছেন, আপনাদের পলিটিক্যাল ইগোর লড়াই, সাধারণ মানুষ কেন সাফার করবে সুকান্তবাবু দিনের পর দিন? পলিটিক্যাল ইগোর লড়াই নয়, নিয়মের লড়াই। এরকম প্রত্যেকটি প্রজেক্টের নির্দিষ্ট নিয়ম থাকে, এটা হতে হবে, এটা হতে হবে, এটা হতে হবে। ইগোর বিষয় নেই এখানে। যে মানবে সে পাবে, যে মানবে না সে পাবে না। অনেক এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তো সব রাজ্যে সরকারে নেই। আমার প্রশ্ন উল্টো, অন্য রাজ্য সরকার মানছে, এই রাজ্য সরকার কেন মানবে না? পিএম শব্দের মধ্যে আপত্তি কোথায়? কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এলিয়েন বা বাইরে থেকে এসেছেন বলা হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বাইরে থেকে বহিরাগত হয়, তাহলে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানকার আপন, না পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানকার আপন? আমি তর্কের খাতির আপনার যুক্তি যদি মেনেও নিই সুকান্তবাবু, কিন্তু এই ইস্যুটা তো আজকের নয়। 2021-এর ভোট হয়েছে, 24-এর লোকসভা নির্বাচন হয়েছে, আপনারা বোঝানোর চেষ্টা করেছেন, রাজ্যের দুর্নীতির অভিযোগ করেছেন। রাজ্য এই পাল্টা ন্যারেটিভটা তৈরি করতে সাকসেসফুল হয়েছে বলেই না তারা ক্ষমতায়, যে আপনারা ইচ্ছা করে টাকা আটকে রেখেছেন। রাজ্যের কুড়িয়ে বাড়িয়ে যা হয়, রাজ্য যা করছে, কেন্দ্র কিছুই করছে না। আপনার মনে হয় না তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভটা সেট করতে সাকসেসফুল? সেই জন্যই তারা ভোটে, তারা ক্ষমতায়। এবারেও একই ন্যারেটিভ, আপনাদের পাল্টা দাবিতে এবারে কোনো কাজ হবে? এই ধরনের কোনো স্টাডি হয়েছে কি আপনাকে? কে বললো আপনাকে যে এই ন্যারেটিভে ওরা জিতেছে? জেতার অনেক বুদ্ধি আছে। 24 লক্ষ মৃত ভোটার ছিল, সেটাও জেতার একটা কারণ হতে পারে। রাজনীতিতে অনেক ইস্যু কাজ করে, সেই ইস্যু হতে পারে। হিউজ মুসলিম পপুলেশন এখানে, যারা বিজেপিকে দুর্ভাগ্যবশত ভোট দেন না, সেটা একটা কারণ হতে পারে। তো অনেক ইস্যু হতে পারে। এই ইস্যু হয়েছে, তার স্টাডি কোথায়? কে স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করেছে? আপনি হিউজ মুসলিম পপুলেশনের কথা বলেন, এই প্রসঙ্গে মনে পড়লো যে এখন তো সরাসরি অভিযোগ উঠছে যে আপনারা মুসলিম ভোট ভাঙতে হুমায়ুন কবিরের সঙ্গে চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, যদিও আপনারা বলছেন এআই ভিডিও। দেখুন, ভিডিও এআই ভিডিও না কোনো ভিডিও আমাদের জানা নেই। মব ভিডিও কিনা আমাদের জানা নেই। আমাদের মাননীয় গৃহমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে বাবরি মসজিদ তৈরির কথা বলে, তার সাথে কোনো ধরনের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার আগে আমরা 20 বছর অপোজিশনে বসে থাকাকে শ্লেয় মনে করি। আমরা অপোজিশনে বসে থাকবো, কোনো অসুবিধা নেই, আমাদের তাড়াহুড়ো নেই, কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। আমরা আমাদের নীতিতে কম্প্রোমাইজ করি না। অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। সুকান্ত, আপনাদের অনেক শুভেচ্ছা। কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, এবং বেলেঘাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর কুণালদার কাছে শুরুতেই একটা প্রশ্ন করব। কুণালদা কালকে নিজের পোস্টার ছেড়েছিলেন, এটা কি এই ন্যারেটিভটা সেট করার জন্য যে না আপনি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন, নাকি মনে করেন সিপিএম মারলো পোস্টার কি আসে যায়, ওটা তো ম্যাটারই করে না? না, আসলে আমি সাধারণত এই ধরনের এসব পছন্দ করি না। আমি কদিন আগেই বেলেঘাটার 34-35 নম্বর ওয়ার্ডে আমার কাছে ওখানকার নেতারা, কাউন্সিলররা বলেন যে আমার কিছু পোস্টার মারা ছিল, তার উপরে বিজেপি পোস্টার মেরে গেছে। তা আমরা কি কমপ্লেন করব না কি করব, না খুলে দেবো, আমরা সিদ্ধান্ত নিই বা আমিও জানিয়ে দিই। ইগনোর করুন। আমরা মানুষের কাছে যাচ্ছি, ভোটে হারাবার ক্ষমতা থাকলে ভোটে হারাবো। ওই পোস্টার নিয়ে এসবের সময় নষ্ট করতে পারবো না। কিন্তু আপনার দলের বিরুদ্ধে একাধিকবার বিজেপি অভিযোগ করেছে শেষ করতে দিচ্ছেন না। এবার গতকাল আমি ফেরার পর সিপিএমের এক দাদার সৌজন্যে আমি খবর পাই যে একটা এলাকায় সিপিএম প্রার্থীর প্রচারে যে পোস্টার ছিল তার উপর আমার কয়েকটি পোস্টার মারা হয়েছে। আমি নিজে যাই, তাকে ফোন করি, আমার সেই সিপিএম স্থানীয় নেতাকে, পরিষ্কার বলি এসব আমি পছন্দ করি না। আমারটা আমি নিজে হাতে ছেড়ে দিই, দিয়ে বলি দরকার হলে সিপিএমের পোস্টার আমাদের ছেলেরাই লাগিয়ে দেবে। এবং প্রত্যেককে বলে দিয়েছি, বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে। আমাদের যদি জেতার হয়, মানুষের ভোটে জিতব। আমার কোনো কর্মী কোনো বাড়তি উৎসাহে, মাত্রাতিরিক্ত উৎসাহে অন্য কারুর কোনো প্রচারে ডিস্টার্ব করবে না। আমার মনে হয় সবাই যদি এটা রাখি, তাহলে সুষ্ঠুভাবে একটা ভোট করা সম্ভব। না, কিন্তু আপনার দলের বিরুদ্ধেই একাধিকবার এই অভিযোগ উঠেছে, পোস্টার ছেঁড়া নিয়ে রীতিমতো মারামারি হাতাহাতি হয়েছে। আপনি তাহলে আপনার দলের কর্মীদের একাংশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন। না, এখানে একটা সমস্যাও আছে। বহু জায়গায় সিপিএম জমানায় যেভাবে আমাদেরগুলো ছেঁড়া হয়েছিল, ভাঙা হয়েছিল, যারা পোস্টার লাগাতো তাদেরকে মারা হতো,
ফলে ওদের মুখ থেকে এসব শুনবো না, আমরা সৌজন্য দেখাই আমাদের মতো। আমি তো তোমায় বলছি, বিজেপি আমার পোস্টারের উপর নিজেদের পোস্টার মারিয়েছে এই বেলেঘাটায়, আমি দেখেছি। আমি ছিঁড়েও দিইনি, ইলেকশন কমিশনে নালিশও করিনি। যদি ক্ষমতা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়ছি, ক্ষমতা থাকলে ভোটে হারাবো, না থাকলে মানুষ যা বলবেন। পোস্টার নিয়ে মারামারি করে আমি সময় নষ্ট করতে চাই না। আপনার নাম বেলেঘাটা অ্যানাউন্স করা হয়েছে প্রথমবার এই ভোটের লড়াই, কিন্তু যখন বিজেপির প্রথমবার প্রার্থী ঘোষণা করা হলো তখন বিজেপি কর্মী মানে বিজেপির সদর দপ্তর বিক্ষোভ হয়েছিল বেলেঘাটার প্রার্থী নিয়ে। অনেক বিজেপি কর্মী বলেছিলেন আপনাকে নাকি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, সেই জন্য এই ধরনের প্রার্থী বদল করতে হলো। না, এটা তো বিজেপির ব্যাপার। বিজেপি কাকে আমি যিনি দাঁড়িয়েছেন, তখন প্রত্যেক পার্টি যারা লড়ছেন, এমনকি কোনো নির্দলেরও অধিকার আছে দাঁড়াবার। বিজেপি লড়ছে, সিপিএম লড়ছে, আমাদের কংগ্রেস লড়ছে, এসইউসির যে প্রার্থী তাকে আমি দীর্ঘদিন চিনি, খুব ডেডিকেটেড মেয়ে জয়ন্তীদি, উনি লড়ছেন, তো ভালো তো। কিন্তু বিজেপি প্রার্থীকে আমি চিনি না, চিনতাম না। আমি টিভিতে দেখলাম স্থানীয় বিজেপির লোকেরাই তাকে অযোগ্য বলছেন তাদের দলের লোকেদের সামনে রাজ্য দফতরে। তো আমি এইসব নিয়ে কেন মাথা ঘামাতে যাব? আমি আমার পজিটিভ রাজনীতি, আমি মানুষের কাছে যাচ্ছি। আমি প্রচারে বিরোধী কোনো প্রার্থীর নাম পর্যন্ত বলছি না। এটা একটা আইডিওলজিক্যাল ব্যাটল। আমার মুখ থেকে বিরোধী দলের প্রার্থীদের নামও উচ্চারণ হবে না। নাম বলছেন না কেন? গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে, মানে আপনার কাছে কি বিরোধী? আমি কি বলবো? আমি নাম কেন বলতে যাব? আমি কি জন্য নাম বলবো? আমি তো লড়ছি বিজেপির বিরুদ্ধে বা সিপিএমের বিরুদ্ধে বা কংগ্রেসের বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে। তো আমি প্রার্থীর নাম বলে আমি কি করব? তো প্রার্থী, এই যে কংগ্রেস যদি আমি বলি, পশ্চিমবঙ্গে ধরা যাক ক্যান্ডিডেট দিয়েছে, তো কংগ্রেসের তো সুযোগ ছিল মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার বিজেপিকে হারাবার। ওখানে তো তৃণমূল ছিল না, তো ওরা ফেল করেছে। আর যেখানে মমতা ব্যানার্জি হারাচ্ছেন সেখানে ভোট দিয়ে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। তো আমার লড়াইটা তো, আমাদের লড়াইটা এই পলিসিগত আইডিওলজিক্যাল ব্যাটল। এবার কোথায় কে প্রার্থী হচ্ছে আমি তার নাম ধরে সমালোচনা করে আমি কি করব? আমার সময় প্রায় শেষ। কুণালদা, কি এক্সপেক্ট করছেন এবারে? 200 প্লাস, 250 প্লাস। তাহলে এসআইআর নিয়ে হইচই করছেন কেন? কে হইচই করেছে? আপনার দল। আমি একটা কথা বলছি, একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তা আমরা প্রতিবাদ করব না? একজন বৈধ ভোটারের নাম, সব এই ঘরে সবার ভোট আছে, শুধু আপনার নেই। আপনি কি চান বাকিরা প্রতিবাদ করবে না? প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করবে। আর একটা কথা হয় না, বাংলায় কেন গন্ডগোল? প্রতিবাদ বাংলায় কেন হয় জেনে রেখে দিন। স্বাধীনতা সংগ্রামের সব থেকে বেশি বিপ্লবটা বাংলায় কেন হয়েছিল বলুন তো? সতীদাহ প্রথা সারা দেশে ছিল, কেন বাংলায় প্রতিবাদ হয়েছিল? রামমোহন রায় কেন বাংলা থেকে বন্ধ করেছেন জিজ্ঞেস করবেন না? বিদ্যাসাগরের সমাজ সংস্কার কেন বাংলা থেকে হয়েছিল, ভারতের অন্য জায়গা থেকে কেন হয়নি জিজ্ঞেস করবেন না? বাঙালি বা বাংলায় যারা থাকেন তাদের মধ্যে একটা প্রতিবাদী চরিত্র আছে। ফলে এইভাবে যে নাম বাদ দিয়ে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে ব্যানার্জি, এসআইআর, মেয়েটির বিয়ে হয়েছে, নাম বদলেছে, এই নাম ঠিক আছে, পদবি বদলেছে, ঠিকানা বদলেছে। গতকাল একজন এসছে, কৃষ্ণেন্দু মুখার্জি, 34 নম্বর ওয়ার্ডে থাকে, তার মা কাঁদতে কাঁদতে এসছেন। সবাই আমরা ভোটার, জীবনে তার সঙ্গে বিহারের কানেকশন নেই, তাকে বলা হচ্ছে তোমার নাম আমরা বিহারের ভোটার লিস্টে তুলে দিয়েছি, তুমি এখানে ভোট দিতে পারবে না। তো প্রতিবাদ করবো না? আর সেটা করলে কি আপনাদের রসিকতা শুনতে হবে আমাদের? আচ্ছা, অনেক ধন্যবাদ কুণালদা, আপনাকে অনেক ধন্যবাদ, আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। নতুন প্ল্যাটফর্মে আপনি সফল হন এই আশা করি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো লকেট, জি24 ঘন্টার এই মেগা ইলেকশন কনক্লেভে এবার প্রার্থীর হয়ে ঘোরার দায়িত্ব। এই ভোটটাতে কি রকম চলছে, কি মনে হচ্ছে, বাংলার ভাইব কি? কি মনে হচ্ছে সেটা তো আমার মনে হয় পশ্চিমবাংলার আনাচে কানাচেতে গেলে তোমরা সবাই বলতে পারবে। এবং যে কজন তোমাদের মতন যারা মিডিয়াতে রয়েছেন তারা যাচ্ছেন, তাদের সঙ্গে যখন আলাদা বন্ধুত্বতা আছে, সেই জায়গা থেকে যখন জিজ্ঞেস করছি সবারই তো একই কথা, যে এবারে এত অ্যান্টি ইনকাম্পেন্সিটা এতটা বেশি হয়ে গেছে 15 বছরের সরকারের, যে একটা আন্ডার কারেন্ট, এবং মানুষ ভীষণ সাইলেন্ট এই ব্যাপারে। কাকে ভোট দেবে প্রত্যেকটা সময় আমরা একটা ভোটের আগের একটা চিত্র দেখেছি, কিন্তু এবারের ভোটে কাকে ভোট দেবে অনেক জায়গায় অনেক দেখা যাচ্ছে যে মানুষ পুরো চুপচাপ আছে, এবং একটা আন্ডার কারেন্ট ডেফিনেটলি আছে। মানে এবার কি চুপচাপ পদ্মে ছাপ এক্সপেক্ট করছো? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ এ রাজ্যে সবকিছু যদি চেঁচিয়ে বলে করতে হতো তাহলে কোনোদিন কখনো কোনো সরকার এখানে
এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যেরকম পশ্চিমবাংলার পরিস্থিতি হয়েছে সেটা মনে হয় কেউ করতে পারতো না, সেই জন্য চুপচাপ থেকেই আসল কাজটা করে ফেলা ভালো। না, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া প্রচুর বইছে যেমন বললে, কি করে বুঝছো? মানে কিসে মানুষ বিরক্ত হয়েছেন তৃণমূলের প্রতি? না, আমরা তো কদিন আগে 2 বছর আগেকার কথা, আরজি কর তো সবাই জানে, এবং আমার মনে হয় সেখানে কোনো রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ বেরিয়েছিল, একে অপরকে পরিচয় দিচ্ছিল। আমরা মশাল নিয়ে রাস্তায় ছিলাম, কমপ্লেক্স থেকে মানুষ নেমে এসেছিল, লক্ষ লক্ষ লোক রাস্তার মধ্যে রয়েছে। একদিন একটা সন্ধেবেলা বা রাত্রিবেলা যেরকম ভাবে আমি দেখেছি, আমি সত্যিই সেরকম ভাবে জন্মের পর থেকে আরজি করে যে এইভাবে মানুষ এই সরকারকে বিরোধিতা যেভাবে করেছিল সেটা কিন্তু প্রথম চাক্ষুষ দেখা, এবং সেখান থেকেই একটা পরিষ্কার একটা চিত্র তারা দেখিয়ে দিয়েছিল যে এই বাংলায় 2026-এ কি হতে চলেছে। আরজি করের পরে 6টা বাই ইলেকশন হয়েছিল, সবুজ আবির ছাড়া কিচ্ছু চোখে পড়েনি। বাই ইলেকশন আর তৃণমূল আর এই সরকারের আমলে সেটা তো পরিষ্কার বোঝা যায় যে বাই ইলেকশন গুলো কি করে হয়। বেশ সন্দেশখালির মতো ইস্যু, ওই ছবি ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় রাস্তায় বেরিয়ে এসেছেন, তারপর আস্ত 2024-এর লোকসভা ভোটটা হয়ে গেল, বিজেপির সিট কমলো। দেখো, বিজেপির সিট কমেছে, যা যা জিনিস আমাদের নিজেদের মধ্যে যদি কোনো কিছু আমাদের নিজেদের রেকটিফিকেশন থাকে, রিপেয়ার করার থাকে, ডেফিনেটলি সেটা রয়েছে। কিন্তু মানুষ হয়তো আবার ভুল বুঝেছে, মানুষ হয়তো আবার তার ফাঁদে পা দিয়েছে, অনেক কিছু লোভে পা দিয়েছে। কিন্তু এইটুকু বলতে পারি যে সন্দেশকালীন মতো জায়গায় তুমি যদি আবার যাও, এখনো দেখতে পাবে সেই বিরোধিতা, সেই বিদ্রোহী মুখগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। হয়তো সেই একসাথে মিলে সব কিছু করতে পারেনি, কারণ ওই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে যে সন্ত্রাস মুক্ত হয়েছে আমি বলতে পারবো না, কারণ আশেপাশে যে আইল্যান্ড ছোট ছোট জায়গাগুলো রয়েছে এখনো কিন্তু এই শেখ শাহজাহান তার পুরো টিম পুরোপুরিভাবে কাজ করে চলেছে, এবং অনেক সময় শুনেছি যে জেলের ভেতর থেকেও তিনি অপারেট করেছেন বা করছেন, এরকমও জায়গা আছে। তো এই ভয়টা, এই সন্ত্রাসটা কাটতে কিন্তু আস্তে আস্তে করে সময় লাগে, এবং আমরা মনে হয় সেই সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। মানে মানুষ ভয় পেয়ে আছেন, মানুষ ভয়তে তৃণমূলকে আমরা তো আমাদের তো স্লোগান তো কালকে হয়েছে যে ভয় না ভরসা। আমরা তো এই স্লোগান আমরা বারবার দিয়ে যাচ্ছি যে এবার ভয় নয়, ভয় থেকে মুক্ত করে ভরসা করতে হবে। তা এটাও তো ভয় দেখানো। আমরা আজকে দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বারবার প্রসঙ্গ আসছে, আবার ইডি, ভোটের আর 12টা দিন বাকি রয়েছে, আবার একটা ইডির অভিযান। সুজিত বসুকে ডাকা হয়েছে, সুজিত বসু অসুস্থ বা হসপিটালে বাইপাসের ধারে ভর্তি। রথীন ঘোষকে ডাকা হয়েছে। ওই সেই চেনা চেনা অস্ত্র যেগুলো বারবার ফেল করে বিজেপির, আবার প্রতিটা ভোটের আগে ব্যাগ থেকে সেই অস্ত্রগুলোই বের করে বিজেপি। না, আমার কেন জানি না বারবার ইডি, সিবিআই, বিজেপি সব মিলেমিশে একাকার করে দেওয়া হয়। মানে এটাই এখন একটা নিয়ম করে ফেলা হয়েছে সবকিছু। মানে সিবিআই মানেই হচ্ছে বিজেপি, নির্বাচন কমিশন মানেই হচ্ছে বিজেপি, মানে এরকম চলে। প্রসেস চলছে, যদি কেউ দোষী থাকে তার শাস্তি হবে। ভোটের আগে প্রসেসটা এত বাড়ে কি করে? ভোট আসবে, ভোট যাবে, এবং কেউ যদি সেখানে কোনো কিছু করে থাকে, দোষ থাকে, তার শাস্তির জন্য যে তদন্তগুলো, যে এনকোয়ারিগুলো চলছে সেগুলো তো চলবেই। সেখানে ইডি আসুক, ইডি যাক, তাদের মতো তারা তদন্ত করছে, এবং সেটা ভোটের আগে বা পরে কোনো নেই, ভোটের পরেও হতে পারে, তারপরেও হতে পারে, সেটা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেশ, দর্শকরাই বিচার করবেন। স্যার, এবারে সব থেকে চর্চায় একদম কড়া মাস্টার মশাই, মানে ইভেন আমি তো আজকেই খবরটা শুনে চমকে গেলাম, প্রিসাইডিং অফিসারের নাম বাদ, কিন্তু মানে বাদ গেছে কাটাকুটিতে 90 লাখের মধ্যে প্রিসাইডিং অফিসারকে কমিশন বলেছে, নাম বাদ গেছে, ঠিক আছে তুমি ভোটের কাজ করো, এন্ড ইউ আর দ্য প্রিসাইডিং অফিসার। এতটাই কড়া মাস্টার মশাই কমিশন, এবং কমিশন ইকুয়ালস টু বিজেপি। শুধু তৃণমূল নয়, সমস্ত দেশ জুড়ে সব বিরোধীরা বলছেন। এই ন্যারেটিভটাকে মানুষের মন থেকে সরাবে কি করে? বিরোধীরা তো মানে আর কোনো কিছু পায়নি। মানে বিরোধীরা এতদিন ধরে মানে এসআইআর, আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন যেই করুক না কেন, এসআইআরটা আমার মনে হয় সুরক্ষার জন্য দরকার আছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। ভারতীয় জনতা পার্টি আজকে ইউপিতে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, কেরালায় হয়েছে, গুজরাটে হয়েছে, বিভিন্ন জায়গায় এসআইআর হয়েছে। সেখানে আমাদের সরকারও রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার আছে, এবং অন্য জায়গায় আমাদের সরকার নেই, এবং সেখানেও কোটি কোটি নাম বাদ গেছে। সেখানে তো ভাবা হয়নি যে না আমাদের সরকার আছে, আমাদেরকে দরকার আছে। যেখানে এখানে এই এসআইআর নিয়ে যখন লম্ফঝম্প সারাক্ষণ ধরে চলছে, সেটা তো অন্য জায়গায় হয়নি। পলিটিসাইজড করা হলো ইচ্ছা করে। হ্যাঁ,
এসআইআর কে রাজনীতিকরণ করা হলো। এটা তো আমার মনে হয় অন্যান্য জায়গায় তো আমার কখনো মনে হয়নি, কারণ ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার অলওয়েজ মনে করে যে একজন মানুষের সুরক্ষাটা আগে দরকার আছে, তারপর তার রাজনীতিতে জেতাহারা থাকবে, কিন্তু সুরক্ষাটা মেনলি দরকার আছে। এবং এসআইআর এর মূল অর্থ হচ্ছে যে যত অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে, এতদিন ধরে যারা বাংলায় রয়েছে, বাংলার অনেক কিছু তারা খারাপ করেছে, আমি বাংলার বাসিন্দা হিসাবে বলছি যে অনেক কিছু তারা খারাপ করেছে। আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখতে পেয়েছি যে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বা এরম ধরনের লোকজন যুক্ত আছে, কিছু কুকাজ করে বিভিন্ন ধরনের কাজ করে তারা পালিয়ে কত গেছে। রোহিঙ্গা আছে বাংলায়? হ্যাঁ? কত রোহিঙ্গা আছেন বাংলায়? দেখো, সেটা তো আমরা জানতে পারবো আফটার দ্য ইলেকশন, আমরা জানতে পারবো কি কতজন রোহিঙ্গা, কতজন কমিশন তো কোনো অনুপ্রবেশকারী। ডেটা দিচ্ছে না। হ্যাঁ, কমিশন কোনো ডেটা দিচ্ছে না। এখনো পর্যন্ত সেটা পাইনি, কিন্তু ডেফিনেটলি আমরা দেখতে পেয়েছি যখন এসআইআর হওয়ার কথা উঠেছে তখন একটা রেড়ে শব্দ করে তখন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে সব নিউ টাউন বলো, রাজারহাট নিউ টাউন, বিভিন্ন জায়গার আমি বলছি জায়গা থেকে সব তারা পালাতে শুরু করেছে। এবং তাদের আমি অন টিভি ক্যামেরা আমরা বলতে শুনেছি যে আমরা এতদিন ধরে ছিলাম, আমরা কোথা থেকে এসেছিলাম, আমরা লোকের বাড়ি কাজ করতাম বা এই করতাম, আমাদের কোনো কাগজপত্র নেই, কিছু নেই। এবং তারা স্বীকার করেনি, তারা অর্ধেক কিন্তু এসআইআর এর নামেই কিন্তু অনেকে চলে গেছে, এই বাংলা থেকে পালিয়ে গেছে। এবং পুরো কিছু তারা কি রোহিঙ্গা? তারা নিজেদেরকে সেটাতেই প্রুফ করেছে যে তাদের কাছে কোনো কাগজ নেই, তারা ওপার বাংলা থেকে এভাবেই চলে এসেছিল, ওপার বাংলা থেকে এপার বাংলায় তারা এভাবেই চলে এসেছিল। মানে কিছু করতে রোহিঙ্গাটা কি হয়নি। একটা ধারণা, না রোহিঙ্গা সত্যি আছে বাংলায়? মানে Definitely. রোহিঙ্গা ফ্লোট করে দাও যে বাংলায় রোহিঙ্গা না আছে। না, ডেফিনেটলি আছে। দেখো, আমরা যেটা তৃণমূল খুব সুকৌশলে বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশিরাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তো দুটোকে এক করে দিয়েছে যে বাঙালি করে একটা বাঙালির গর্ব, বাঙালির ওপর অত্যাচার চলছে, এরকম একটা ন্যারেটিভ সেট করতে চেয়েছে। কিন্তু এটা বুঝতে হবে যে বাংলাদেশের যারা বাংলা ভাষায় কথা বলছে অথচ তারা এপার বাংলায় কোনো অবৈধ রয়েছে, তাদের কাগজপত্র থেকে শুরু করে তাদের কিচ্ছু নেই, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তারা কিন্তু এই জায়গা থেকে, তারা আর আমরা যারা এখানে রয়েছি, যারা বাঙালি রয়েছে, তাদের কিন্তু ডিফারেন্স আছে। সেইটাকে একটা সিম্প্যাথি দিয়ে, বাঙালির ওপর সিম্প্যাথি দিয়ে এই ভোটের বৈতরণীটা তুমি বলতে পারো যে তৃণমূল সরকার একটা পার হওয়ার চেষ্টা করেছে। লকেট, বিজেপি তো পরপর ভোটে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাংলা কি খুব কঠিন? বাংলার সিলেবাসটাকে কিছুতেই শেষ করতে পারছে না, অঙ্ক মেলাতে পারছে না বিজেপি, হাতে আসে না কেন? আপনারা নিশ্চয়ই নিজেরাও এটা কাটাছড়া করেন। অ্যাকচুয়ালি বাংলাতে এত বেশি সন্ত্রাস, এত বেশি ভোটের মানে বাংলাতে মনে হবে যে, দেখো অন্য জায়গায় ভোট হলে আমরা টের পাই, কখনো আমি তো টের পাই না গুজরাটে কখন ভোট হয়ে যাচ্ছে, ইউপিতে কখন ভোট হয়ে যাচ্ছে, অত বড় একটা জায়গা ইউপি, বিহারে কখন ভোট হয়ে যাচ্ছে আমরা টেরই পাই না। কিন্তু বাংলায় যখন ভোটের সিজন আসে তো তখন সিজনে মানে রেড়ে ভাব থাকে যে বাংলায় তুমি রাস্তাঘাট দেখবে, তুমি বীরভূম চলে যাও, বোলপুর চলে যাও, তুমি মুর্শিদাবাদ চলে যাও, তুমি বিভিন্ন জায়গায় চলে যাও, তুমি দেখতে পাবে গিয়ে যে ভোটের জন্য একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। সব জায়গায় মনে হচ্ছে এই কিছু হয়ে গেল, বিভিন্নভাবে ভয় দেখিয়ে, ধমকি হুমকি, তারপর তো বোমা গুলি বন্দুক তো ছেড়েই দাও, রক্তারক্তির ভোট হয় এখানে। তাহলে ভেবে দেখো, এই সবের থেকে, মানুষের পারসেপশন থেকে মানুষকে বার করতেও ডেফিনেটলি একটা সময় লাগে। কিন্তু আমার মনে হয় 2021-এ আমরা 3 থেকে 77 হয়েছি, 2026-এ মানুষ তৈরি আছে। এবং হবে এবার, হ্যাঁ, কটা হবে? সরকার তো হবে, কটা হবে এবার বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকে। আমি নিশ্চয়ই বলবো না যে ইস বার 200 পার, এটা আমি নিশ্চয়ই বলবো না, আমি একজন বাংলায় থাকি। কিন্তু আমি এইটুকু তোমাকে একদম হলপ করে বলতে পারি যে বাংলা এবার পরিবর্তন চাইছে এবং বাংলায় কিন্তু পরিবর্তন হবেই। লকেট, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। প্রচার করছেন বাংলায় পরিবর্তন আনার কাণ্ডারি তিনি হতে চান, এবং যদি পরিবর্তন আসে তাহলে অবশ্যই লকেট তার অন্যতম কাণ্ডারি হবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।